হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনের গত ক্লাসে আমরা কিছুটা ইন্ট্রোডাকশন বলেছিলাম। আজকে হচ্ছে আমরা বাদবাকি ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনের কিছু প্রপার্টি আমরা দেখব। এরপর হচ্ছে লোক ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনে আমরা বিভিন্ন ধরনের ইকুয়েশনে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা গত ক্লাসে বলছিলাম যে ডব্লিউকেবিটা আসলে তিন ধরনের বিজ্ঞানীর নাম অনুসারে ডব্লিউকেবিটা নামকরণ করা হয়। একজন হচ্ছে ওয়েনজেল, ক্র্যামার্স এবং ব্রিলুইন, ঠিক আছে? গত ক্লাসে আমরা ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনের কিছু প্রযোজ্যতার শর্ত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে লোক এরপরের টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো কন্ডিশনস অফ WKB approximation. ওকে, তো গত ক্লাসে আমরা বলছিলাম যে এটা কোনো বদ্ধ ব্যবস্থার বিভব শক্তি অবস্থানের সাপেক্ষে খুব ধীরে পরিবর্তনশীল হবে, খুব স্লোলি ভ্যারি করবে এবং শ্রোডিঞ্জার সমীকরণ এক বা একাধিক পূর্ণ সমীকরণের পৃথকযোগ্য হবে। একমাত্রিক ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা যাবে না এবং এই স্ক্যাটের যে পাওয়ার থাকবে সেই পাওয়ারের তরঙ্গ অপেক্ষককে সম্প্রসারণ করতে হবে, ঠিক আছে? সো আমরা এরপরের প্রপার্টিগুলি নিয়ে আমরা আলোচনা করি। পরের প্রপার্টিগুলি হচ্ছে যে ডব্লিউকেবির নর্মালি আমরা কখন ব্যবহার করি? টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার সমীকরণের অ্যাপ্রক্সিমেশন এর সলিউশন বের করার জন্য আমরা ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনটা ব্যবহার করি। তাহলে শ্রোডিঞ্জার সমীকরণের সলিউশন বের করার জন্য আমরা ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করব যখন সেটার পোটেনশিয়ালটা খুব স্লোলি ভ্যারি করবে, ঠিক আছে? সো শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন বের করার জন্য ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন ইউজ করা হয় যেখানে ভি অফ এক্স মানে পোটেনশিয়াল খুব স্লোলি ভ্যারি করে, খুব স্লোলি ভ্যারি করে। এখন কথা হচ্ছে যে খুব স্লোলি ভ্যারি করে কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, ধরো এটা হচ্ছে ভি অফ এক্স, এটা হচ্ছে এক্স। ভি অফ এক্সের আমি একটা গ্রাফ নিলাম। এই পয়েন্টের মান হচ্ছে এক্স এবং এই পয়েন্টের মান যদি এক্স প্লাস ডিএক্স হয়, তাহলে এই ডিএক্সের জন্য এখানে যে ভি অফ এক্সটা আছে, এই ভি অফ এক্সটা এমনভাবে স্লোলি ভ্যারি করবে যেন তাকে আমার কনস্ট্যান্ট মনে হয়, ঠিক আছে? এমনভাবে ভ্যারি করবে আমার ডি অফ এক্সের জন্য আমার ভি অফ এক্সটা এমনভাবে ভ্যারি করবে যেন তাকে অলমোস্ট আমরা কনস্ট্যান্ট হিসেবে কল্পনা করতে পারি, কনস্ট্যান্ট হিসেবে আমরা কল্পনা করতে পারি। ওকে, কনস্ট্যান্ট হিসেবে আমরা কল্পনা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এখানে যে ডি অফ এক্সটা নিছি, এখানে যে উইটটা আছে ডি অফ এক্স, এই ডি অফ এক্সটা এতটাই ক্ষুদ্র যে সেটা ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমান, তার মানে ল্যামডা এতটাই ক্ষুদ্র যে সেটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমান। এখান থেকে এখানের যে আমরা স্পেসটা নিছি, যে দূরত্বটা নিছি, যে অবস্থানের পার্থক্যটা নিছি, সেটা এতটাই ক্ষুদ্র যে সেটা অলমোস্ট ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তাহলে এটা যদি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয়, তাহলে ভি অফ এক্স কী হবে? ভি অফ এক্স অলমোস্ট আমাদের এখানে কনস্ট্যান্ট হয়ে যাবে। ভি অফ এক্স অলমোস্ট এখানে আমাদের কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে ডি অফ এক্সটা, অবস্থানের পার্থক্যটা বা ডি অফ এক্সটা যদি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে পোটেনশিয়ালটা, সেই পোটেনশিয়ালটা অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যাবে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে কি বললাম যে
এখানে ভি অফ এক্সটা এতই স্লোলি ভ্যারি করবে, এখানে ভি অফ এক্সটা এতটাই স্লোলি ভ্যারি করবে যে, এখানে ভি অফ এক্সটা এতটাই স্লোলি ভ্যারি করবে যে, স্লোলি ভ্যারিড, এখানে ভি অফ এক্সটা এতটাই স্লোলি ভ্যারি করবে যে ওই ডিএক্স পরিবর্তনের জন্য বা ডি ব্রগলির ওয়েভলেন্থের জন্য আমার এই ভি অফ এক্সটাকে যেন প্রায় কনস্ট্যান্ট মনে করা হয়। আচ্ছা, এটা গেল ফার্স্ট কন্ডিশন। তারপর এই ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনটাকে আমরা সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন বলে থাকি, সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন বলে থাকি, একে সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন বলে থাকি। ঠিক আছে, ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনটাকে আমরা সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন বলে থাকি। এখন কথা হচ্ছে এটাকে কেন বলা হয় সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন, এটাকে কেন বলা হয়? দেখো, ধরো সেমি ক্লাসিক্যাল মানে কি? সেমি ক্লাসিক্যাল মানে হচ্ছে অর্ধেক ক্লাসিক্যাল মেকানিক্স স্যাটিসফাই করে বা মেনটেন করে, অর্ধেক কোয়ান্টাম মেকানিক্স মেনটেন করে, যার কারণে আমরা এটাকে সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন বলে থাকি। তাহলে দেখো, ধরো 100 গ্রাম ভরের কোনো একটা বস্তু সে যদি 150 কিলোমিটার পার আওয়ার বেগে 150 কিলোমিটার পার আওয়ার বেগে যদি তাকে নিক্ষেপ করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ল্যামডার মান কত হবে? h/mv, তাই না? আমরা জানি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে আমরা জানি যে দুনিয়ার প্রত্যেকটা পার্টিকেল বা প্রত্যেকটা বস্তু সে যেরকম ওয়েভ রূপে কাজ করে ঠিক একই রকমভাবে কণার রূপেও কাজ করে। যখন সে ওয়েভ রূপে কাজ করবে তখন তার লিমিটটা একরকম হবে, তার ভেলোসিটি লিমিটটা একরকম হবে। আবার যখন সে কণা রূপে কাজ করবে তখন তার ভেলোসিটি লিমিটটা একরকম হবে। যখন সে ওয়েভ রূপে কাজ করবে তখন ডেফিনেটলি তার কি থাকবে? তার ওয়েভের প্রপার্টি হচ্ছে ওয়েভ লেন্থ, যার কারণে সেখানে তার ওয়েভ লেন্থ থাকবে। যখন সে কণা রূপে কাজ করবে, কণার প্রপার্টি হচ্ছে ভরবেগ, তখন সে ভরবেগ, আমাদের ভরবেগের মানটা নির্ণয় করতে হবে। তো ল্যামডা সমান সমান h/mv, তার মানে সে কণাধর্মী পার্টিকেল এবং তরঙ্গধর্মী পার্টিকেলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন, যেটা হচ্ছে ল্যামডা সমান সমান h/p। সো পিটা হচ্ছে কণা ধর্মের প্রপার্টি, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ ধর্মের প্রপার্টি। তাহলে ল্যামডা সমান সমান h/p যদি হয় তাহলে h/mv সমান সমান h এর মান কত? 6.6 × 10⁻³ ডিভাইডেড বাই m এর মান কত? 100 গ্রাম, তার মানে 100 × 10⁻³ ইন্টু ভি কত? ভি হচ্ছে 150 কিলোমিটার ডিভাইডেড বাই আওয়ার হচ্ছে 3600। ঠিক আছে, তাহলে এই ল্যামডার মানটা কত হয়েছে? এই ল্যামডার মানটা হয়েছে সামথিং ইন্টু 10⁻³ রেঞ্জের, যেহেতু ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, যার কারণে এটাকে আমরা মিটার দ্বারা কম্পেয়ার করি। তার মানে এখানে কিছু একটা মান থাকবে এবং তার সাথে 10 তোমরা একটু ক্যালকুলেশন করো, তার সাথে 10⁻³ রেঞ্জের আমরা একটা ওয়েভলেন্থ পাবো, যেটা কিনা খুবই 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 ক্ষুদ্র। 34 ওয়েভলেন্থের মিটারের আমরা একটা ওয়েভলেন্থ পাবো। ঠিক আছে, আচ্ছা, নর্মালি কি হয় আমাদের যে যদি আমাদের এক্স, ধরো ডিএক্সটা যদি ল্যামডা সমান হয়, তাহলে এক্স যদি 5 মিটার হয়, তাহলে ডিএক্সটা যেহেতু ল্যামডা সমান, ল্যামডার মান হচ্ছে 10⁻³ তাহলে এক্স প্লাস ডিএক্স লেখা যায় কি 5 প্লাস 10⁻³4, তাই না? তাহলে এক্স প্লাস ডিএক্স এর জন্য তার যে ভি অফ এক্সটা, এত ছোট মানের জন্য ভি অফ এক্সটা সে এতটাই ক্ষুদ্রভাবে ভ্যারি করবে যে এটাকে অলমোস্ট আমরা কনস্ট্যান্ট কনসিডার করে নিতে পারি। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন এই রেঞ্জের মধ্যে 5 থেকে 5 প্লাস 10⁻³ রেঞ্জের মধ্যে পোটেনশিয়ালটা খুবই স্লোলি ভ্যারি করবে, যা এতটাই স্লোলি ভ্যারি করবে যে তাকে আমরা কনস্ট্যান্ট ধরে নেব। সেমি ক্লাসিক্যালের ক্ষেত্রে কি হয়? এটা টোটালটাই হচ্ছিল কি ক্লাসিক্যাল প্রপার্টি। সেমি ক্লাসিক্যালের ক্ষেত্রে কি হয়? সেমি ক্লাসিক্যালের ক্ষেত্রে ল্যামডার মানটা হয় 10⁻20 থেকে 10⁻25 মিটার পর্যন্ত। ঠিক আছে, এটাকে কেন সেমি ক্লাসিক্যাল বলা হয়? দেখো, ক্লাসিক্যালের জন্য তো এটা কনস্ট্যান্ট, সেমি ক্লাসিক্যালের জন্য
ক্লাসিক্যালের জন্য আমার ল্যামডার মানটা 10⁻³ রেঞ্জের, সেমি ক্লাসিক্যালের জন্য ল্যামডার মানটা হচ্ছে 10⁻20 থেকে 10⁻25 মিটার রেঞ্জের। ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, এখানে ভি অফ এক্স বা এখানে পোটেনশিয়ালটা যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে 10⁻20 থেকে 10⁻25 রেঞ্জে ভি অফ এক্সটা আমরা স্লোলি ভ্যারিড ধরতেই পারি। স্লোলি ভ্যারিড, তাই না? স্লোলি ভ্যারিড ধরতে পারি না? স্লোলি ভ্যারিড ধরতে পারি। সো 10⁻³ রেঞ্জে পোটেনশিয়ালটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরে নিই, যে তার কোনো পরিবর্তন হবে না, এত ছোট রেঞ্জের মধ্যে তার কোনো পরিবর্তন হবে না, কিন্তু 10⁻20 থেকে 10⁻25 রেঞ্জের মধ্যে ভি অফ এক্সটা আমাদের স্লোলি ভ্যারিড হিসেবে আমরা কনসিডার করতে পারি। ঠিক আছে? এটি খুব কম ভ্যারি করবে, যার কারণে এটাকে বলা হয় সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন মেথড। সো ডব্লিউকেবিটা হচ্ছে একটা সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন মেথড, যেখানে ডব্লিউকেবিতে আমরা যে ওয়েভলেন্থটা কনসিডার করতেছি, সেই ওয়েভলেন্থটা মান 10⁻20 থেকে 10⁻25 রেঞ্জের মধ্যে থাকে, যার কারণে সেখানে ভি অফ এক্সটাকে খুব কম পরিমাণে, খুবই নগণ্য পরিমাণে বা খুবই কম পরিমাণে ভ্যারি করে বিধায় এটাকে আমরা সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন বলে থাকি। কথা ক্লিয়ার? ওকে, ফাইন। এখন আসো, এটা কিন্তু অনেক সময় এক মার্কে কোশ্চেন আসে যে ডব্লিউকেবিটাকে কেন সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন বলা হয়ে থাকে। আচ্ছা, এখান থেকে আমাদের দুই টাইপের কোশ্চেন আসে, দুইটা ফরম্যাটে এখান থেকে কোশ্চেন আসে। বা প্রবলেম আসে, যে প্রবলেমগুলো আমাদের সলভ করতে বলে। কি কি? একটা হচ্ছে ভি অফ এক্স, যেখানে স্লো ভ্যারিং, ভি অফ এক্স যেখানে স্লো ভ্যারিং। ঠিক আছে? এটা তোমার দেওয়া থাকবে, ভি অফ এক্স গিভেন, এবং প্রথমত তোমাকে এখান থেকে এনার্জি, এনতম স্টেটের জন্য এনার্জি বের করতে বলতে পারে। এখানে তোমার ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট বের করতে বলতে পারে। আমরা আস্তে আস্তে দেখব ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট টি ইকুয়ালস টু হোয়াট তোমাকে বের করতে বলতে পারে। ঠিক আছে? টি ইকুয়ালস টু হোয়াট তোমাকে বের করতে বলতে পারে। তো দুইটা ফরম্যাটে বেসিক্যালি ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন থেকে কোশ্চেন হয়। একটা হচ্ছে যে তোমার ভি অফ এক্স দেওয়া থাকবে, তার একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে এন শক্তি স্তরের জন্য তোমাকে এনার্জি বের করতে বলতে পারে, অথবা তোমার সেখান থেকে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট বের করতে বলতে পারে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তারপর কি অ্যাপ্লিকেবল ফর ওয়ান ডাইমেনশন, তারপর হচ্ছে ক্লাসিক্যালি অ্যালাউড রিজিয়ন অ্যান্ড ক্লাসিক্যালি forbidden region. Applicable for one dimension, classically allowed region, classically forbidden region. ঠিক আছে? আর কোন জায়গাতে আমরা ডব্লিউকেবিটা অ্যাপ্লাই করতে পারবো না? নট অ্যালাউড ফর টার্নিং পয়েন্ট। যে পয়েন্টগুলোতে টার্ন করতেছে, মানে যে পয়েন্টগুলোতে তার গতিশক্তি জিরো করে নিচ্ছে, সেই পয়েন্টগুলোতে আমার এই ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন খাটবে না। সেই পয়েন্টগুলোতে ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশন খাটবে না। আচ্ছা, এখন আসো আমরা ক্লাসিক্যালি অ্যালাউড রিজন কোনটা এবং ক্লাসিক্যালি ফরবিডেন রিজন কোনটা, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এই জিনিসগুলো না বুঝলে পরে কিন্তু আমরা কোশ্চেন আসলে পরে সেগুলো আমাদের মুখস্থ করে কোশ্চেনে অ্যান্সার দেওয়ার মতো হয়ে যাবে। ঠিক আছে? এখন আসো ক্লাসিক্যালি অ্যালাউড রিজন কাকে বলে। দেখো, ধরো আমরা একটা গ্রাফ অঙ্কন করি।
এটা হচ্ছে ই, এটা হচ্ছে পোটেনশিয়াল ভি অফ এক্স, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, এটা হচ্ছে x1 এবং এটা হচ্ছে x2। ওকে, দেখো কিভাবে পয়েন্ট আউট করি, ধরো অন্য মার্কার নেই। এটা হচ্ছে একটা রিজন, সেম সেম কালারগুলিকে আমরা সেম সেম রিজন হিসেবে কনসিডার করব। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একটা রিজন, এটা হচ্ছে একটা রিজন, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা রিজন। ঠিক আছে, আচ্ছা এই রিজনটার নাম কি? এই রিজনটার নাম হচ্ছে লেস দ্যান x1 গ্রেটার দ্যান x2। এই রিজনটার নাম হচ্ছে, ব্লু কালার রিজনটার নাম হচ্ছে x1 ও x2 এর মধ্যে ঠিক আছে, ওকে। আর স্পেশালি এই যে দুইটা পয়েন্ট, এই যে পয়েন্ট দুইটা হচ্ছে এই স্ট্রেট লাইনকে ছেদ করছে, যে পয়েন্ট দুইটা হচ্ছে স্ট্রেট লাইনকে ছেদ করছে, জাস্ট এই যে দুইটা পয়েন্ট হচ্ছে স্ট্রেট লাইনকে ছেদ করছে, যে দুইটা পয়েন্ট হচ্ছে স্ট্রেট লাইনকে ছেদ করছে, এই দুইটা পয়েন্টের নাম হচ্ছে টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট, এই দুইটা পয়েন্টের নাম হচ্ছে টার্নিং পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এখন আসো ক্লাসিক্যালি অ্যালাউড রিজন কোনটা? ক্লাসিক্যালি অ্যালাউড রিজন, আচ্ছা ক্লাসিক্যাল মেকানিক্সে কি বলে? ক্লাসিক্যাল মেকানিক্সে বলে যে কাইনেটিক এনার্জি কখনো মোট এনার্জি থেকে বেশি হইতে পারবে না। ঠিক আছে, এবং কাইনেটিক এনার্জি সবসময় পজিটিভ হবে, কাইনেটিক এনার্জি সবসময় পজিটিভ হবে, এটা হচ্ছে ক্লাসিক্যালি অ্যালাউড রিজন। কাইনেটিক এনার্জি সবসময় পজিটিভ হবে। আচ্ছা আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি মোট এনার্জি সমান সমান কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাই না? এটা আমরা সূত্র জানি। ঠিক আছে, কাইনেটিক এনার্জিটা সবসময় পজিটিভ হইতে হবে। তাহলে কাইনেটিক এনার্জি যখন পজিটিভ হবে তখন ই মাইনাস ভি অফ এক্স মাস্ট বি গ্রেটার দেন জিরো হইতে হবে। কাইনেটিক এনার্জি যখন পজিটিভ হবে তখন ই মাইনাস ভি অফ এক্স মাস্ট বি গ্রেটার দেন জিরো হবে এবং ই মাস্ট বি গ্রেটার দেন ভি অফ এক্স হবে। তার মানে টোটাল এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি থেকে বেশি হবে। এটা হচ্ছে ক্লাসিক্যালি অ্যালাউড রিজন। আচ্ছা নাম্বার 2, ক্লাসিক্যালি ফরবিডেন রিজন। ক্লাসিক্যালি ফরবিডেন রিজন, ক্লাসিক্যালি ফরবিডেন রিজনটা কি? ক্লাসিক্যালি ফরবিডেন রিজনটা হচ্ছে নিষিদ্ধ অঞ্চল। নিষিদ্ধ অঞ্চলে কাইনেটিক এনার্জি মাস্ট বি নেগেটিভ। নিষিদ্ধ অঞ্চলে কাইনেটিক এনার্জি মাস্ট বি নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা কাইনেটিক এনার্জি যদি নেগেটিভ হয় তাহলে ই মাইনাস ভি অফ এক্স লেস দেন জিরো। তাহলে ই মাইনাস ভি অফ এক্স যদি লেস দেন জিরো হয় তাহলে ই মাস্ট বি লেস দেন ভি অফ এক্স। ই মাস্ট বি লেস দেন ভি অফ এক্স, তার মানে ভি অফ এক্স পোটেনশিয়াল মাস্ট বি গ্রেটার দেন ই। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসিক্যালি ফরবিডেন রিজন। কাইনেটিক এনার্জি নেগেটিভ হবে, ক্লাসিক্যালি ফরবিডেন রিজন আর কি নিষিদ্ধ অঞ্চল। নিষিদ্ধ অঞ্চলে কাইনেটিক এনার্জি নেগেটিভ হবে, যদিও কাইনেটিক এনার্জি নেগেটিভ হওয়ার কথা না। কেন বলো তো? তার কারণ হচ্ছে কাইনেটিক এনার্জি সমান কত? হাফ এম ভি স্কোয়ার। ভি এর মান তো নেগেটিভ হওয়ার কথা না, যার কারণে হচ্ছে লোকে কাইনেটিক এনার্জি নেগেটিভ হওয়ার কথা না। যার কাইনেটিক এনার্জি নেগেটিভ কেন হইলো সেটা আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা
তো ক্লাসিক্যালি ফরবিডেন রিজনের জন্য আমাদের কন্ডিশন এটা। এখন আসো টার্নিং পয়েন্টের জন্য। টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট অ্যাট x1 অ্যান্ড x2, x1 এবং x2 পয়েন্টে, x1 এবং x2 পয়েন্টে, এটা হচ্ছে টার্নিং পয়েন্টে। টার্নিং পয়েন্টে কী হবে বলো তো? টার্নিং পয়েন্টে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 0। টার্নিং পয়েন্টে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 0 হবে। তার মানে এই দুটা পয়েন্টে কাইনেটিক এনার্জি মাস্ট বি 0 হবে। ঠিক আছে? আচ্ছা, এখন রিজনগুলি কী কী? ক্লাসিক্যালি অ্যালাউড রিজন কোনটা? ই ইজ গ্রেটার দেন ভি অফ এক্স। ই ইজ গ্রেটার দেন ভি অফ এক্স কোথায় বলো তো? আচ্ছা, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে ই মাইনাস ভি অফ এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ ই ইকুয়ালস টু ভি অফ এক্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে ই ইজ গ্রেটার দেন ভি অফ এক্স কোথায় বলো? কোন রিজনে ই ইজ গ্রেটার দেন ভি অফ এক্স? ই হচ্ছে এই দাগটা, এটা হচ্ছে টোটাল এনার্জি। ভি অফ এক্স হচ্ছে এই গ্রাফটা। তাহলে ই ইজ গ্রেটার দেন ভি অফ এক্স তখনই হবে যখন x1 এবং x2 এর মধ্যে থাকবে সে। তার মানে আমার ক্লাসিক্যালি অ্যালাউড রিজনের জন্য আমার রেঞ্জটা হচ্ছে x1 ও x2 এর মধ্যে, x1 ও x2 এর মধ্যে। ঠিক আছে? এটা হচ্ছে ক্লাসিক্যালি অ্যালাউড রিজন। ক্লাসিক্যালি ফরবিডেন রিজন কোনটা? ভি অফ এক্স ইজ গ্রেটার দেন ই। ভি অফ এক্স ইজ গ্রেটার দেন ই, তাহলে কোন রিজন বলো তো? ভি অফ এক্স কোনটা? এটা ই হচ্ছে এটা। তাহলে ভি অফ এক্স হচ্ছে ইজ গ্রেটার দেন ই কখন হবে? যখন আমার সে এই রিজনের মধ্যে, দেখো x1 থেকে ছোট এবং x2 থেকে বড়, এই রিজনটা হচ্ছে আমাদের ক্লাসিক্যালি ফরবিডেন রিজন। x1 থেকে ছোট মানে হচ্ছে এই যে লাল দাগের এই পাশের অঞ্চলটা, এই পাশের অঞ্চলে আমার ভি এর মান, এই যে ভি অফ এক্স, এই যে উপরের যে টানটা ভি এর মান, ক্রস লাল ক্রস উপরের যে মানটা, ভি অফ এক্স ইজ গ্রেটার দেন ই। ই এর মান, ভি অফ এক্স এর মানটা ই এর থেকে বড়, ভি অফ এক্স এর মানটা ই এর থেকে বড়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লাসিক্যালি ফরবিডেন রিজনের জন্য কি? ক্লাসিক্যালি ফরবিডেন রিজনের জন্য হচ্ছে আমার x1 থেকে ছোট, x2 থেকে বড় যে রিজনটা সেটা। টার্নিং পয়েন্টটা কোনটা? x1 এবং x2, যেখানে আমার ই আর ভি অফ এক্স সমান। তাহলে ই আর ভি অফ এক্স সমান, এই যে কালো কালারের যে ক্রসটা দিছি, ই আর ভি অফ এক্স, ই হচ্ছে এই লাইন, ভি অফ এক্স হচ্ছে এই লাইন, ই আর ভি অফ এক্স এখানে ছেদবিন্দু, যার কারণে এখানে যখন সমান হবে তখন আমার সেটা টার্নিং পয়েন্ট হবে। তো টার্নিং পয়েন্টটা কি? টার্নিং পয়েন্টটা হচ্ছে অ্যাট x1 অ্যাট দ্য পয়েন্টস x1 অ্যান্ড x2। ঠিক আছে? x1 এবং x2 যে পয়েন্টে আমার ই আর ভি অফ এক্স সমান, সেই পয়েন্টগুলোতে আমার, সেই পয়েন্টগুলো হচ্ছে টার্নিং পয়েন্ট। এবং টার্নিং পয়েন্টে কাইনেটিক এনার্জি 0, যে পয়েন্টে গিয়ে সে ব্যাক করে। আমরা যখন সিম্পল হারমোনিক মোশন যখন পড়ি, তখন সিম্পল হারমোনিক মোশন তার সর্বোচ্চ বিস্তারে যে যখন ব্যাক করতেছে, তখন এই পয়েন্টটা হচ্ছে তার টার্নিং পয়েন্ট। যে পয়েন্টে গিয়ে সে ব্যাক ট্র্যাক করতেছে, সেই পয়েন্টটার নাম হচ্ছে টার্নিং পয়েন্ট। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ক্লাসিক্যালি অ্যালাউড রিজন, ক্লাসিক্যালি ফরবিডেন রিজন এবং টার্নিং পয়েন্ট। তিনটা জোন। তিনটা জোনের জন্য ক্লাসিক্যালি অ্যালাউড রিজনের জন্য কাইনেটিক এনার্জি পজিটিভ হবে, ক্লাসিক্যালি ফরবিডেন রিজনের জন্য কাইনেটিক এনার্জি নেগেটিভ হবে, টার্নিং পয়েন্টের জন্য কাইনেটিক এনার্জি 0 হবে। কথা ক্লিয়ার? ওকে, ফাইন। এই হচ্ছে আমাদের WKB অ্যাপ্রক্সিমেশনের কন্ডিশনগুলি। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা মোটামুটি এই হচ্ছে আমাদের কন্ডিশনগুলি। ঠিক আছে? WKB অ্যাপ্রক্সিমেশনের মেন কন্ডিশনগুলি হচ্ছে এগুলি। আচ্ছা,
ডব্লিউকেবি পদ্ধতিকে অর্ধচিরায়ত পদ্ধতি বা সেমি ক্লাসিক্যাল পদ্ধতি কেন বলা হয়? সেমি ক্লাসিক্যাল পদ্ধতি বলা হয় কেন? ডব্লিউকেবি পদ্ধতিকে সেমি ক্লাসিক্যাল পদ্ধতি বলা হয় কেন? আচ্ছা, একটা কারণ কিন্তু আমরা বলছি যে ডব্লিউকেবি অ্যাপ্রক্সিমেশনকে সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন বলা হয়, কারণ হচ্ছে হলো এটার ভি অফ এক্স খুব স্লোলি ভ্যারি করে। এটার ভি অফ এক্স যদি খুব স্লোলি ভ্যারি করে তাহলে সেক্ষেত্রে তার ল্যামডার মানটা 10⁻⁻20 থেকে 10⁻⁻25 মিটারের মধ্যে অবস্থান করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি ইকুয়েশনালি যদি এই জিনিসটা যদি প্রুভ করার চেষ্টা করি তাহলে ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি? ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি? মাইনাস এ স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2m ডি স্কয়ার psi of xt divided by d square x plus v of x psi of xt equals to I s cut d psi of xt divided by dt. এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ওয়ান ডাইমেনশনাল শ্রোডিঞ্জার ইকুয়েশন। যেহেতু আমরা ওয়ান ডাইমেনশনে ব্যবহার করতেছি, সো এখানে আমরা পূর্ণ অন্তরীকরণ ব্যবহার না করে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ব্যবহার করতে পারি। ঠিক আছে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এটার সমাধানটা কি? সমাধানটা হচ্ছে আমরা ধরে নিই psi of xt equals to a e to the power w xt I by s cut। ঠিক আছে? a e to the power I by s cut w xt, যেখানে w xt-টাকে ধরা হয় wkb ফ্যাক্টর। ঠিক আছে? তাহলে এখানে মান বসিয়ে দাও। মান বসিয়ে দিলে পরে কি হচ্ছে? মাইনাস এ স্কয়ার স্কয়ার ডিভাইডেড বাই 2m এ আই বাই এ স্কয়ার তার হোল স্কয়ার ডেল স্কয়ার ডব্লিউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কয়ার plus v of x a e to the power I by s cut w of xt এখানে আরেকটা আছে e to the power I by s cut e to the power I by s cut w of xt plus v of x। আমরা জাস্ট এটাকে এখানে মান বসিয়ে দিচ্ছি। a e to the power I by s cut w of xt সমান সমান I s cut into a I by s cut e to the power I by s cut w of xt ডেল ডব্লিউ অফ এক্স টি বাই ডেল টি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, এস কাট স্কোয়ার কাটাকাটি, তারপরে আই স্কোয়ার থাকবে, আই স্কোয়ার সমান -1 -1 +1 প্লাস 1/2m এ ই টু দি পাওয়ার এটা এ ই টু দি পাওয়ার এটা এ ই টু দি পাওয়ার এটা এস কাট কাটাকাটি। তাহলে ফাইনালি কি থাকতেছে 1/2m ডেল স্কোয়ার ডব্লিউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ভি অফ এক্স ইকুয়ালস টু আই স্কোয়ার -1 মাইনাস ডেল ডব্লিউ এক্স টি বাই ডেল টি। ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে কি লেখা যায়, ডেল ডব্লিউ বাই ডেল টি প্লাস ডেল ডব্লিউ বাই ডেল টি প্লাস 1/2m ডেল স্কোয়ার ডব্লিউ বাই ডেল এক্স স্কোয়ার
ডেল স্কোয়ার ডব্লিউ বাই ডেল এক্স স্কোয়ার না তো, এটা হবে হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করলে পরে ডেল ডব্লিউ বাই ডেল এক্স। আবার আমি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করবো, ডেল ডব্লিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার হবে, ডেল ডব্লিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার হবে, ডেল ডব্লিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার হবে, ডেল ডব্লিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার হবে। ঠিক আছে, 1/2m ডেল ডব্লিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ভি অফ এক্স ইকুয়ালস টু 0 লেখা যায় না? তো ডেল ডব্লিউ বাই ডেল টি প্লাস 1/2m ডেল ডব্লিউ বাই ডেল এক্স হোল স্কোয়ার প্লাস ভি অফ এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি লেখা যায়? ডেল ডব্লিউ বাই ডেল টি প্লাস ডেল ডব্লিউ বাই ডেল এক্স, এটাকে যদি আমি পি ধরি তাহলে পি স্কোয়ার বাই 2m প্লাস ভি অফ এক্স ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি ডেল ডব্লিউ বাই ডেল টি প্লাস হ্যামিল্টনিয়ান পি এক্স ইকুয়ালস টু 0। এই যে সমীকরণটা বের হইলো, এই সমীকরণটা হচ্ছে এই সমীকরণটা ডেল ডব্লিউ বাই ডেল টি প্লাস এইচ পি অফ এক্স পি এক্স কেন? কারণ এই টোটাল ফাংশনটা হচ্ছে ভরবেগ এবং অবস্থানের সাথে রিলেটেড, যার কারণে এই টোটাল হ্যামিল্টনিয়ানটা হচ্ছে ভরবেগ এবং অবস্থানের ফাংশন হবে। ঠিক আছে, তো ডেল ডব্লিউ বাই ডেল টি প্লাস এইচ পি এক্স ইকুয়ালস টু 0, এটাই হচ্ছে চিরায়ত বলবিদ্যার ক্লাসিক্যাল মেকানিক্সের হ্যামিল্টনিয়ান জ্যাকোবি সমীকরণ। হ্যামিল্টনের জ্যাকোবি সমীকরণ, হ্যামিল্টনের জ্যাকোবি সমীকরণ। ঠিক আছে, দেখো আমরা কোয়ান্টাম মেকানিক্সের শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের হ্যামিল্টনের জ্যাকোবি সমীকরণ পেলাম, যার কারণে এটাকে বলা হয় সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন মেথড। এই কারণে ডব্লিউকেবিটাকে বলা হয় সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন মেথড। ঠিক আছে, ওকে, নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।